ব্যাক আওয়ার অনলাইন ক্লাসেস। তাহলে তোমাদের আমরা সেকেন্ড টার্ম থেকে কিন্তু একটি পদ্য পড়িয়েছিলাম, তাই তো? আজকে তাহলে তোমাদের একটা আমি গদ্য পড়াচ্ছি। তোমাদের সাহিত্য কথা বইটি বের করে পেজ নম্বর 37 মেঘের মুলুক বের করো। মেঘের মুলুককে লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তিনি বাংলা সাহিত্যের খ্যাতনামা লেখক ছিলেন। গুপি গাইন, বাঘা বাইন, টুনটুনির বই ইত্যাদি তিনি রচনা করেছিলেন। তাহলে দেখো, এখন ছিলেন মাঠে, এসেছি মেঘের মুলুক দার্জিলিংয়ে। কলকাতার চেয়ে 7,500 ফুট উঁচুতে। সেটা যে ঠিক কতখানি উঁচু মনের ভেতরে তার একটা পরিষ্কার আন্দাজ করা ভারী শক্ত। দার্জিলিংয়ের পথে বনের শোভা বড় চমৎকার। একলা সে বনের ভেতর যেতে হলে প্রান্তিক হাতে করে যেতে হয়, কিন্তু ট্রেনে যেতে কোনো ভয় নেই। একবার কিন্তু ট্রেনের সামনে একটা মস্ত বুড়ো হাতি পড়েছিল। সে হয়তো ট্রেনটাকে নতুন রকমের কোনো জানোয়ার মনে করে থাকবে, তাই বোধ হয় লাইনের উপর দাঁড়িয়ে সে ভাবছিল সে সেটার সঙ্গে লড়বে কি ভাববে। এমন সময় ড্রাইভার পো করে বাঁশি বাজিয়ে ট্রেনখানাকে খুব জোরে চালিয়ে দিল, আর হাতিটাও তা দেখে মা গো বলে লেজ গুটিয়ে দে প্রাণপণে ছুট। তাহলে কি, লেখক তো কলকাতায় থাকেন, তাহলে তিনি দার্জিলিংয়ে ঘুরতে গেছেন কলকাতা থেকে 7,500 ফুট উঁচুতে। দার্জিলিংয়ের শোভা কি বড় সুন্দর। একদিন কি লেখক যাচ্ছেন ট্রেনে করে, তখন একটা হাতি কি করলো, লাইনের মধ্যে দাঁড়ালো। হাতিটি রেলগাড়িটাকে কি ভেবেছিল, মনে করেছিল একটা জানোয়ার। তারপর কি ড্রাইভার যখন জোরে করে পো করে বাঁশি বাজালো, তখন সে হাতি কি করলো, প্রাণপণে ছুট দিল। ট্রেনখানি সেই বনের ভেতর দিয়ে পাহাড়ের গা বেয়ে হাঁপাতে হাঁপাতে কেন্নর মতো একে বেঁকে চলে। 30 ফুট পথ এগুলে 1 ফুট উঁচুতে ওঠে। 1,500 ফুট উঁচুতে উঠলে মেঘের সঙ্গে দেখা হয়। দেশে বসে আকাশের পানে তাকিয়ে আমরা যেসব ভারী ভারী মেঘ দেখতে পাই, তারা মোটামুটি এইরকম উঁচুতে থাকে। ক্রমে হয়তো ট্রেন আর ভিতরে ঢুকে যায়, তখন আর বুঝতে বাকি থাকে না আমরা যাকে বলি কুয়াশা, এ ঠিক সেই জিনিস। দূর থেকে তাকে দেখলে সে মেঘ, আর ভিতরে ঢুকে গেলে সে কুয়াশা। তাহলে কি ট্রেনটা কি পাহাড়ের গা বেয়ে কি একে বেঁকে চলে, তাই না? 30 ফুট এগোলে কি 1 ফুট মাত্র যাওয়া হয়। তাহলে যখন আমরা যে কুয়াশা দেখতে পাই, আমরা যে মেঘ দেখতে পাই আকাশে, যখন আমাদের সেই উঁচুতে ওঠা যায়, তখন সেই মেঘগুলোই কি চারিদিকে কুয়াশার আকারে দেখা যায়। প্রায় 4,500 ফুট অব্দি ট্রেনখানে বড় বড় পাহাড়ের দক্ষিণ দিক পেয়ে চলতে থাকে। সেই সব পাহাড়ের উত্তরে যে কি আছে তা দেখা যায় না। তারপর সেই হঠাৎ একবার মোড় ফিরে সেই পাহাড়গুলো ডান হাতে ফেলে সে উত্তরমুখ হয়। অমনি দেখা যায় হিমালয়ে সাদা সাদা বরফে ঢাকা চূড়াগুলো ঝিকমিক করছে। তাহলে ট্রেনটি যখন দক্ষিণ দিক পেয়ে চলে, যখন সে উত্তর দিকে ঘুরে, তখন কি পাহাড়ের যে বরফগুলি সেগুলি দেখতে পাওয়া যায়। তার মধ্যে যখন কি রোদ পড়ে, তখন সেটি চকচক করতে থাকে। তারপরে শীতটাও ক্রমে জেঁকে উঠতে থাকে। তখন আর বুঝতে বাকি থাকে না এ এক নতুন রাজ্যে আসা গেছে। তখন নতুন রকমের হাওয়া, নতুন রকমের শোভা, সেখানে নতুন রকমের মানুষ, নতুনতর মেঘের খেলা। যখন আস্তে আস্তে যত উপরে উঠা যায়, ঠান্ডা তখন বাড়তে থাকে, তখন একটা অনুভূতি জাগে যে এখানের মানুষ আলাদা, এখানের খাওয়া দাওয়া আলাদা, এখানের শোভা আলাদা, সবকিছুই আলাদা। দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশন ঘুম। দার্জিলিং তারও 1 স্টেশন পরে আর খানিকটা নিচে। ঘুম থেকে দার্জিলিং মোটে 5 মাইল। এইটুকু যেতে আর বেশি সময় লাগে না। চলতে চলতে হঠাৎ একবার মোড় ফিরে দার্জিলিং শহর দেখতে পাওয়া যায়। ময়রার দোকানে যেমন মিঠাইয়ের থালাগুলি সাজিয়ে রাখে, পাহাড়ের গায়ে বাড়িগুলি অনেকটা সেইভাবে সাজানো। দেখতে ভারী সুন্দর লাগে। কিন্তু দার্জিলিংয়ের আসল শোভা বাড়িতে নয়, সে হচ্ছে মেঘের আর হিমালয়ের আলো ছায়ার খেলা। তাহলে দার্জিলিংয়ের আসল শোভা কি? দার্জিলিংয়ের আসল শোভাই হচ্ছে আলো আর ছায়ার খেলা। কারণ কখনো মেঘে ডেকে যায়, আবার মেঘ সরে গেলে তখন পরিষ্কার। অনেক দিন ভোরবেলায় উঠে দেখি পাহাড়ের পিঠের উপর মেঘের পোকারা ঘুমিয়ে আছে, আর তাদের মাথার উপর দিয়ে হিমালয়ের ঝাপসা ছেয়ে রঙের চূড়াগুলি দেখতে পাওয়া যাচ্ছে। তখনও সূর্য ওঠেনি। পূবের আকাশে লাজুক হাসির মতো একটু আলো দেখা দিয়েছে মাত্র। ক্রমে হিমালয়ের মুখ রাঙা করে উঠতে লাগলো। ব্যস্ত হয়ে রং ঢেলে তুলি নিয়ে বসলাম। মনে হলো কত কিছুই আঁকবো। মেঘের পোকা, রোদের গন্ধ পেয়ে সে বেচারাও বিছানা ছেড়ে উঠে বসেছে। তারপর 1 পা 2 পা করে না জানি কোন দেশের পানে তারা রওনা হলো। হিমালয় দিল থেকে, আমার আঁকবার আয়োজন সব দিল মাটি করে।
তাহলে আমি আগেই কি বলেছি, হিমালয়ের আসল শোভাই হচ্ছে কি আলো ছায়ার খেলা। লেখক রং তুলি নিয়ে যখন পাহাড়ের শোভা আঁকবে, এমন সময় কি করলো, আবার কুয়াশা এসে ঢেকে দিল এবং অন্ধকার হয়ে গেল। তার চারপাশে বাড়ি ঘরগুলি আর কিছুই দেখার জো নেই। আমাদের বাড়িখানা যে মজবুত পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে, পুষ্পক রথের মতো শূন্যে উড়ে পাখির পরীর মুলুকের পানে ছুটে চলছে না, এই কথাটি বিশ্বাস করা ভার হয়ে। আবার 10 মিনিট পরে দেখা গেল মেঘ সব উড়ে গিয়ে আলো রোদ ঝকমক করছে। যেই কুয়াশা সরে গেল আবার কি হলো, রোদ উঠলো, তাই তো? ভোরে আর সন্ধ্যায় যখন ঘন ঘন রোদের রং বদলাতে থাকে, তখন হিমালয় চেহারাও পলে পলে নতুন হতে থাকে। এই মিছরির ফুলের মতো, এই আগুনের মতো, এই সোনার মতো, এই মুক্তোর মতো, এই গরদের উপর চাঁদির কাজের মতো, এই খড়ির মতো যেন জাদুকরের ফেরকি। তাহলে ভোরে সন্ধ্যায় কি হয়, যখন ঘন ঘন রোদের রং বদলাতে থাকে, তখন হিমালয়ের চেহারাও কি হয়, পাল্টে যায়, নতুন নতুন রূপে দেখা যায়। সেই দেখাকে লেখক অনেক কিছুর সাথে তুলনা করেছেন। এমনি করে দিনটি কেটে গিয়ে বিকেলে আবার সোনার থালার মতো, আগুনের মতো, মানিকের মতো হয়ে পালা শেষ হয়। বেগুনি রঙের পাহাড়ের মাথায় যে মানিকের মতো বরফ, সে কি সুন্দর, তার তুলনা কোথাও নেই। রাজরানীর বহুমূল্য পোশাক আর মুকুট তার কাছে ল্যাজে মাথা হেঁট করে। তার মানে কি, সেই শোভার কাছে সমস্ত শোভায় যেন রাজরানীর যে বহুমূল্য পোশাক, সেটাও হার মেনে যায়। এমনি করে রাত্রি এসে উপস্থিত হয়, তখন যদি আকাশে উজ্জ্বল চাঁদ থাকে, তবে তার শোভা হয় যেন আরো চমৎকার। অবশ্য তাতে তেমন তাক লাগিয়ে দেয় না, কাজে সকলের কাছে তার তেমন আদর নাও হতে পারে, কিন্তু যে বোঝে সে দেখেই বলে আহ। তাহলে কি হয়, যখন রাত্রেবেলা তো চাঁদ উঠে, চাঁদ উঠলে সেই শোভাও কিন্তু সুন্দর, তাতে কারো যায় আসে না, তাই তো? তাহলে তোমরা কি করবে, গদ্যটি খুব ভালো মতন করবে। গদ্যটি যদি তোমরা ভালো মতন পড়ো, তাহলে তোমরা সঠিক উত্তরটি, রাইট চিহ্ন, ঠিক ভুল, শূন্যস্থান, ডান দিক ডান দিক, এগুলো কিন্তু তোমরা নিজেরাই করতে পারবে। তবুও তোমাদেরকে আমি সমস্তটাই করিয়ে দেবো, ঠিক আছে? তাহলে তোমাদেরকে যে আমি অনুশীলনী প্রশ্নোত্তরগুলো দিচ্ছি, তোমরা যখন এটা তখন কিন্তু শিখে ফেলবো, ঠিক আছে? তাহলে আজকে মেঘের মুল্লুকটা পড়িয়ে দিলাম। এখন তোমরা তোমাদের রামায়ণ বইটা বের করো, ঠিক আছে? রামায়ণ বইটা বের করে তোমাদের অরণ্যকাণ্ড পেজ নম্বর 12 বের করো। বের করেছো? দেখো, চিত্রকূট পর্বত অযোধ্যা থেকে বেশি দূরে নয়, তাই ভরত আবার রামকে ফিরিয়ে নিয়ে যাবার জন্য আসতে পারে। এই ভেবে রাম, লক্ষ্মণ, সীতা আরো দক্ষিণ দিকে রওনা করলেন। তাহলে রাম, লক্ষ্মণ, সীতা কি বনবাসে গিয়েছিলেন না? ভরত কি করলো, রাম যখন জানতে পারলো, তারপর তাকে ফিরিয়ে আনতে গেল। অবশেষে তারা এসে পৌঁছলেন গোদাবরী নদীর তীরে। সেখানে ছিল পঞ্চবটী বন। সেই কুটিরে বেঁধে তারা বাস করতে লাগলেন। পঞ্চবটী বনে সাঙ্গবঙ্গ নিয়ে রাক্ষসরাজ রাবণের বোন কে বাস করতেন? সুপর্ণখা বাস করতেন। একদিন সুপর্ণখা সুন্দরী মেয়ের রূপ ধরে কি করলো, রামকে বিয়ে করতে চাইল। তখন রাম তাকে বিয়ে করতে না চাইলে সুপর্ণখা বিকট মূর্তি ধারণ করে সীতাকে ঘিরতে গেল। লক্ষ্মণ কি করলো, এই আচরণ দেখে সহ্য করতে না পেরে সুপর্ণখার নাক কান কেটে দিল। সুপর্ণখা তখন চেঁচাতে চেঁচাতে সেখান থেকে পালিয়ে সোজা চলে গেল তার দুই সঙ্গী খরদূষণের কাছে। তাদের গিয়ে বলল, তোমরা আমার এই অপমানের প্রতিশোধ নাও। তখন সুপর্ণখা কি করলো, চিৎকার করতে করতে কি করলো, তার খরদূষণের কাছে গিয়ে বলল যে তার এই অপমানের শোধ নিতে। তখন খরদূষণ দলবল নিয়ে মারমার শব্দে রাম, লক্ষ্মণকে আক্রমণ করলো। রাম ভীষণ যুদ্ধ হলো, তাদেরকে মেরে ফেললেন। অবস্থা খারাপ বুঝে সুপর্ণখার নাক কান কাটা অবস্থায় সোজা লঙ্কায় গিয়ে উপস্থিত হলো দাদা রাবণের দরবারে। সে দাদাকে হাওমা করে কাঁদতে কাঁদতে সবকিছু বলল। দাদা, তুমি এর প্রতিশোধ নাও। দাদা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, কেঁদো না, খুব তাড়াতাড়ি আমি প্রতিশোধ নেব। তখন কি করলো, সুপর্ণখা কাঁদতে কাঁদতে রাবণের কাছে গেল, গিয়ে সব বললো তার এবং বলল প্রতিশোধ নেবার জন্য। রাবণ সীতাকে চুরির ফোন দিয়ে আটলেন। তিনি মায়াবী রাক্ষস মারিচকে সঙ্গে নিয়ে উপস্থিত হলেন পঞ্চবটী বনে। তিনি মারিচকে সোনার হরিণ সেজে সীতার সামনে ঘুরে বেড়াতে বললেন। সোনার হরিণ সেজে মারিচ কি করলো, সীতার কুটিরের সামনে ঘুরে বেড়াতে লাগলো। সীতা রামকে বললো, ওই সোনার হরিণটা আমার চাই। হরিণ আমার তখন কি করলো, ওই সোনার হরিণ আমাকে ধরে দাও। রাম
সীতার অনুরোধ উপেক্ষা করতে পারলেন না। তিনি ধনুক নিয়ে কি করলেন, সোনার হরিণ ধরতে গেলেন। মারিচ তার মায়া দিয়ে রামকে ভুলিয়ে কুটির থেকে অনেক দূরে নিয়ে গেল। রাম তাকে লক্ষ্য করে তীর মারলেন। মরবার সময় মারিচ অবিকল রামের গলা লক্ষ্য করে চিৎকার করে বলতে লাগলো, লক্ষণ লক্ষণ, আমায় বাঁচাও আমায় বাঁচাও। যখন কি করলো, মারিচকে তীর ছাড়লো, তখন ছুড়লো, তখন কি মরবার আগে সে লক্ষণ আমায় বাঁচাও বলে চিৎকার করলো। রামের গলার স্বর শুনতে পেয়ে সীতা ব্যাকুল হয়ে লক্ষণকে বলল, রাম নিশ্চয়ই বিপদে পড়েছেন, তুমি শিগগির যাও, দাদাকে রক্ষা করো। লক্ষণ বলল, তোমায় একা ফেলে যেতে পারি না, আমি নিশ্চিন্ত, রামের কোনো বিপদ হয়নি। লক্ষণ কিন্তু বুঝেছিল যে এটা কোনো একটা ব্যাপার আছে। তখন কি করলো, তোমাকে ফেলে আমি যাবো না। কিন্তু সীতা বলল, না, তোমার দাদা বিপদে পড়েছে, তুমি যাও। লক্ষণ চলে যেতে রাবণ এক সাধুর বেশ ধরে কুটিরের সামনে এসে সীতার কাছে ভিক্ষা চাইল। সঙ্গে সঙ্গে রাবণ নিজের মূর্তি ধারণ করে সীতাকে জোর করে উঠিয়ে লঙ্কায় যাত্রা করলেন। সীতা অনেক চিৎকার, না, তখন কি করলো, সীতা ভুল করে, কিন্তু সীতা কি করলো, মনে তখন হলো, রাম বললেন, আমার বিশ্বাস রামের কিছুই হয়নি, তবুও যখন বলছো, তখন লক্ষণ কি করলো, কুটিরের মধ্যে একটা গন্ডি কেটে দিয়ে বলে, তুমি তাহলে গন্ডির থেকে বাইরে বের হবে না, আমি যাচ্ছি। সীতা কি করলো, যখন রাবণ সাধুর বেশে আসলো, তখন কি করলো, ও গন্ডি পেরিয়ে ভিক্ষা দিল। সীতা তখন কি করলো, সীতা যেই গন্ডি পেরিয়ে ভিক্ষা দিতে গেল, তখন রাবণ কি করলো, সীতাকে নিয়ে গেল। সীতার চিৎকার শুনে জটায়ু পাখি প্রাণপণে বাধা দেওয়ার চেষ্টা করেও পারল না। রাবণের তলোয়ারের আঘাতে কি করলো, তার ডানা দুটি হারালো, আর সে আহত হয়ে পড়ে সীতাকে নিয়ে রাবণ লঙ্কায় চলে গেল। জটায়ু পাখি তাকে কি করতে, রক্ষা করতে চাইলো, কিন্তু সে রক্ষা করতে পারল না। লক্ষণ চলে যেতেই রাবণ এক সাধুর বেশ ধরে কুটিরের সামনে এসে সীতার কাছে ঢিকে। সঙ্গে সঙ্গে রাবণ নিজের মূর্তি ধারণ করে সীতাকে জোর করে কি করলো, লঙ্কায় নিয়ে গেলেন। তখন সীতা কি করলেন, অনেক চিৎকার করলেন। ঋষ্যমুখ পাহাড়ের উপর দিয়ে রাবণ যখন রথ ছুটিয়ে চলছে, তখন কি হলো, রাবণের ঋষি অনুচররা বসেছিলেন, বানর রাজা বালির ভাই সুগ্রীব, তাদের দেখে সীতা নিজের গহনা কি করলো, খুলতে খুলতে গেল, যাতে তাকে খুঁজে পায়। ওদিকে মারিচ বধ করে ফেরার পথে লক্ষণের সঙ্গে রামের দেখা হলো। রামের মন সীতার জন্য কেঁদে উঠলো। তখন কি হলো, সে ঠিক বুঝতে পারলো সীতার কোনো বিপদ হয়েছে। তাই ভাই কুটিরে সীতাকে না দেখতে পেয়ে চিৎকার করে সীতাকে ডাকলেন, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। দুই ভাই সীতার খোঁজে বনে বনে ঘুরতে লাগলেন, কিন্তু কোথাও সীতাকে খুঁজে পেলেন না। তখন কি ভয় আশঙ্কা তাদের উপর চেপে বসল। অবশেষে তাদের সঙ্গে আহত কি জটায়ু পাখি, যে সীতাকে রক্ষা করতে চেয়েছিল, তার সাথে দেখা হলো। জটায়ু তার কাছে জানতে পারলেন সমস্ত সীতাকে কি করে চুরি করে নিয়ে গেছে, তাকে ঠেকাতে গিয়ে যে এই অবস্থা হয়েছে সেটা সব বললেন। এই কথা শুনে দুই ভাই চললেন কি করলেন, ঋষ্যমুখ পর্বতের দিকে যাত্রা করলেন। তাহলে তোমাদের এই অরণ্যকাণ্ডটা তোমরা খুব ভালো মতো পড়বে। তাহলে আজকে তোমাদেরকে আমি কি করলাম, একটি গদ্য পড়ালাম এবং রামায়ণ বই থেকে তোমাদের একটি চ্যাপ্টার পড়লাম। তোমাদের প্রশ্ন উত্তরগুলো তোমরা পেয়ে যাবে এবং সাথে সাথে মুখস্থ করবে। তাহলে আজকে এই অবধি থাকলো, পরবর্তী ক্লাসে পরবর্তী চ্যাপ্টার নিয়ে আলোচনা হবে।